অপচয়। দিগিন বন্দ্যোপাধ্যায়। রাত্রির প্রথম প্রহর। একটি টালির ঘরের পেছনের দিকটায় দাওয়া, মাঝখানে ঘরে যাবার দরজা, দুপাশে দরমার বেড়া, বেড়ার সঙ্গে খাড়া করা আলপনা দেওয়া একটা পিঁড়ে। এখানে সেখানে ছড়ান দুই একটা বাসন কোসন দেখা যাচ্ছে। দাওয়ার হারিকেন জ্বলছে। দরমার বেড়ায় ছিদ্র দিয়ে পেছনের উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। উঠানে দাঁড়িয়ে একটি মধ্যবয়সী বিধবা ও জনেক কুশকায় যুবক। বিধবা স্ত্রীলোকটি অত্যন্ত উদ্বিগ্ন দেখাচ্ছে। যুবকটির মুখ গম্ভীর। নৈপথ্যের মাঝে মাঝে স্ত্রী পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সুশীলা। কও কি মিলন, সর্বনাশের কথা না? বিয়ার সমস্ত আয়োজন সম্পূর্ণ, চায়ের দণ্ড বাদে লগ্ন, যাইতো যাওনের কাণ্ড হইল যে, তুমি কি পরামর্শ দাও? মিলন। আমি আর কি কমু মাসিমা, আপনি নিজেই তো সন্দেহ ঠিক করেছিলেন। সুশীলা। আমি তো করছিলাম। এই রকম যে হইব কে ভাবছিল? ভিক্ষা কইরা বিয়া জোগাড় করলাম আমি, আমারে এই বারে ডুবাইল। ছেইলার মার কথাবার্তা শুননা তো কিছু বোঝা গেল না, মুখে তো এক্কেবারে মধু, তার মধ্যে যে এত বিষ আছিল আমি কি কইরা বুঝমু? খানিকক্ষণ নীরবতার পর। ছেইলা আসে নাই তা তুমি ভালো কইয়া খোঁজ নিছ? মিলন। মাসিমা, পাড়াপড়শি দুই একজনের তো জিগাইলাম, তারাও কইল আসে নাই। সুশীলা। না লুকাইয়া রাখছে ঠিক কি? মিলন। কি কইরা কমু? ছেইলার মা তো কইল রিপ্লাই টেলিগ্রাম করছে, তারও কোনো উত্তর আসে নাই। সুশীলা বিরক্তি সূচকভাবে। মিছা কথা, সব মিছা কথা। ছেইলা সরকারি চাকরি করে, তাও মিছা কথা। না হইলে মা বিয়া ঠিক করে আর ছেইলা আইলো না, তাও কি সম্ভব? ওরা এই কইরাই খায়। 50 টাকায় পাইলো, 50 টাকায় লাভ। আমারে আবার কইছিল 100 টাকা আগাম দিলে তো তাও যাইতো। এই হারামজাদা গো জেলে দেওয়ানো উচিত। মিলন। যে অবস্থায় দেখলাম তার থেকে জেল খারাপ কি? কাশি। সুশীলা। কইল গভর্নমেন্ট কলোনি শিকার কইরা নেয় নাই, তাই গড় দরজা ভালো কইরা তোলে নাই। অহন্দ মনে হয় সবই ফাঁকি। দাসগাঁও ছাইয়া কারোর তো কারোর চিহ্নের উপায় নাই। ছোট বড় সাধু চোর বানের জলের মতন সব একাকার হইয়া গেছে। আর মানুষেই যদি মানুষ বিশ্বাস না করতে পারে, তবে মানুষ বাঁচবে কি কইরা? জংলি জানোয়ারের মতো একটা আরেকটার খাইব নাকি? মিলন। তবে একটা বিয়া কথাবার্তা ঠিক করণের আগে আর একটু খোঁজের খবর নেওয়া উচিত আছিল। সুশীলা। কি করমু? আমার কি মাথা ঠিক আছে? পরের দয়ায় বাচ্চা আছি। কোনো মাসে টাকা আইলো, কোনো মাসে আইলো না। 4টা প্যাট চালাই কি কইরা কও দেহি? কত লোকে রাতে পাতে দরাম একটু খোঁজ খবর নিতে, কে কার কথা ভাবে কও তো? আর সকলেই তো নিজের দান্দায় ব্যস্ত, কারে কি কমু? বাবলার বরটারে যদি পার করতে পারি, একটা তো কলম। বিপদে আপদে আমারে দেখেনের একটা লোকও তো আইব। আর অত বড় মাইয়া, চোখের সামনে এই আগুন লইয়া আমি কি কইরা থাকি? তা এই সম্বন্ধের খোঁজ পাইয়া নিজে গিয়া দেখা এলাম। তা আমার পোড়া কপালে যে এই রকম আইব আমি কি কইরা বুঝুম? সবে আমার কপাল। হতাশভাবে আবার বসে পড়ে। মিলন। কি আর করন যাইব? যা অনের তো হইল, আবার একটা দেখা শুইনা পড়ে। সুশীলা। না তা কি হয়? লোকে আমায় মুখ দেখামু কি কইরা? আর এই মাইরার কি বিয়া হইব? নৈপথ্যে কলরব বাড়ে। তুমি যা ওর একটা কিছু বাতলাও, আমারে লজ্জার হাত থেইকা রক্ষা করো। দাওয়ার উঠে দরজায় শিকলটা এঁটে দেয়, আবার ধীরে ধীরে উঠানে নেমে আসে। কি চুপ কইরা রইলা কেন? মিলন। আমি কি করতে পারি মাসিমা? সুশীলা। করতে একটা কিছু হইবই, আজ রাইতেই বিয়া দিতে হইব। মিলন। আপনি কি পাগল হইলেন মাসিমা? সুশীলা। আমি পাগলই আইছি। ওই পোড়া কপালি লাইগা আমারে
পাগলি হইতে হইব। দিয়া গেছে আমারে বড় সম্পদ দিয়া গেছে, 3-3টে মায়ার বোঝা আমার গাড়ে চাপাইয়া দিয়া নিজে চইল্লা গেছে। বড় ভালোবাসতো কিনা আমারে, তাই আমারে এত শান্তি। কেঁদে ফেলে মিলন। মাসিমা, ঝোঁকের মাথায় কিছু করবেন না, আমি কথা দিলাম সন্ধ্যায় লাইগা আমি ভালো পাত্র খুঁজুম। সুশীলা, খুঁজুম না, অহনি খোঁজ দেখো আমাগো এইখানে কে আছে, কার লগে বিয়া দেওয়ান যায়। ফটকে প্রবেশ, বয়স 25-26। ফটিক, কি খুড়িমা, বর কই? বরের সঙ্গে যে এখনো দেখাই নাই। সুশীলা মিলনকে চোখে ইশারা করে। সুশীলা, তাই তো বাবা, বড় ভাবনার কথা হইল, অহন পর্যন্ত আইলো না। ফটিক, আইব তো শেষ পর্যন্ত না, সবই ফাঁকি। সুশীলা, কি জানি বাবা, কি কইরা কমু। ফটিক, বরেরে আনতে যাও নাই কেউ। সুশীলা আবার মিলনকে চোখে ইশারা করে। সুশীলা, গেছে তো, অহন পর্যন্ত কে যে কেন আইতেছে না। ফটিক, দেখেন হয়তো পদব্রজে রওনা হয়েছেন, লগ্ন কাটাইয়া আইবেন। মিলনের দিকে কটাক্ষপাত করে ভেতরের দিকে প্রস্থান। সুশীলা, জানে না কি? মিলন, ঠিক বোঝা গেল না। সুশীলা, জানলে তো ওই সবের আগে পাড়ায় গিয়া ডাক পিটাইয়া আইব। খানিক্ষণ নীরব থাইকা, আচ্ছা মিলন, ফটিকের লগে যদি বিয়া দেই। মিলন, ফটিকের লগে? সন্ধ্যা ভেতরে থেকে জানালা দিয়ে চার ও কান পাতে শোনে। সুশীলা, মন্দ কি, ফটিক তো দেখতে শুনতা ভালোই, আর চালাক চতুরও, লেখাপড়া বেশি না জানলেও একটা কিছু কইরা খাইতে পারবো। ওরা বংশজ, আমরা কুলীন, তাও এই রকম বিয়া তো অহন হয়, তুমি কি কও? মিলন, আপনি খুশি হইলে দিবেন, আমার এই সম্বন্ধে কোনো মতামত নাই। সুশীলা, এই তো তুমি রাগের কথা কইলা। মিলন জোর করে হেসে, না না, আমার রাগের কি কারণ থাকতে পারে? সুশীলা, তোমরা রাগেরই কারো, আর যাই করো এই ছাড়া উপায় নাই। আচ্ছা, আমি ফটিকরে ডাইকা আনি। ভেতরের দিকে প্রস্থান। সন্ধ্যা ঘরের ভেতর থেকে, মিলন দা শোনো। মিলন দাওয়ায় উঠে জানলার ধারে যায়। সন্ধ্যা তাকে কি বলতে থাকে, মিলন নিবিষ্ট মনে তা শোনে। ফটিক ও সুশীলা পুনঃ প্রবেশ। সুশীলা, আমার কথা তুই রাখ বাবা, ওই দুইটা হাতে দইরা আমি তোর অনুরোধ করতাছি, এই বিপদ থেকে আমারে তুই বাঁচা, আমারে তুই উদ্ধার কর। ফটিক সুশীলার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ফটিক, আপনি কি কন খুড়িমা, তা কি হয়? সুশীলা, কেন হইব না, সন্ধ্যা কি তোর অযোগ্য? মিলন দাওয়া থেকে নেমে আসে। ফটিক, না না, আমি তার অযোগ্য খুড়িমা, আমারে দেখলে সে 10 হাত দূর গিয়া চইলা যায়, অহংকার তার মাটিতে পাও পড়ে না। সুশীলা, এই সমস্ত ছালিমাটি কথা ছাইরা দে, ও পোলাপান বোঝেই বা কি? ফটিক, খুব বোঝে খুড়িমা, খুব বোঝে, আপনি যত অবুঝ মনে করেন তত অবুঝ না। কি কও মিলনদা? মিলনের প্রতি কটাক্ষপাত করে ও বাঁকা ঠোঁটে হাসে। মিলন গম্ভীর হয়ে যায়। সুশীলা, বাবা, যদি কোনো দিন কোনো অপরাধ হইয়া থাকে তুমি ক্ষমা করো, আমার মারো, কাটো, বাঁচাও। তোর মা বাইচা থাকলে আমি গিয়া তার পাও জড়াইয়া ধরতাম, তার কাছে ভিক্ষা চাইয়া তোরে আনতাম। ফটিক, কিন্তু বাবা তো আছেন। সুশীলা, তোর বাবার অমত হইব না জানি, সন্ধ্যারে তিনি ভালোবাসেন, তুই কথা দে তোর বাপের মত আমি আনুম। ফটিক, বেশ, বাবা যদি মত দেন হইব। সুশীলা, বাঁচালি বাবা, বাঁচালি, চল চল তোর বাপের কাছে চল, এই বিধবার অনুরোধ তিনি ঠেলিতে পারিবে না। বাবা মিলন, তুমি সমস্ত আয়োজন কইরা রাখো, লগ্নের আর বেশি দেরি নাই, আমি জামু আর আমু। ফটিককে নিয়ে সুশীলা প্রস্থান। যাবার সময় ফটিক জানলার দিকে এক ঝলক দৃষ্টি ফেলে যায়। মিলন, আমার এইখানে না থাকাই ভালো। প্রস্থান। সন্ধ্যা জানার পেছন থেকে, মিলন দা। মিলন ফিরে চায়, এই দিকে আসো। মিলন দাওয়ার ওপরে যায়। শিকলটা খুলে দাও দেখি। মিলন শিকলটা খুলে দেয়। সন্ধ্যা বেরিয়ে আসে ও আবার শিকলটা লাগায়। একটা কাজ করতে পারো? মিলন, কি? সন্ধ্যা, আমারে কলকাতায় রাইখে আসতে পারো? মিলন, কবে? সন্ধ্যা, এখনই। ফিরনের গাড়ি না পাও, আজ কলকাতায় থাকবা? মিলন, কলকাতায় আমার থাকনের জায়গা নাই। সন্ধ্যা, আমার মাসির বাড়িতে থাকবা? মিলন, তোর তো আরেকটু বাদেই বিয়া হইব। সন্ধ্যা, না, এই বিয়া হইব না। মিলন, সে কি, তোর মা গেলেন ফটিকের বাবার অনুমতি আনতে। সন্ধ্যা, তার বাবার অনুমতি আনলেও হইব না। মিলন, পাগলামি করিস না। সন্ধ্যা, পাগলামি না মিলনদা, ওই চোর লম্পটটায় আমি বিয়া করতে পারবো না। মিলন, চোর কে না চুরি করে, বড় বড় কর্তারাই চুরি করে, আর লম্পটরাই তো আজ
কাল বড় পিড়ি পাই। সন্ধ্যা, ঠাট্টা রাখো, তুমি আমারে লইয়া যাইবা কিনা? মিলন, না, তুই এখন আমার লাগে গেলে লোকে কইব কি? কেলেঙ্কারি করিস না। সন্ধ্যা, আরো বড় কেলেঙ্কারি হইব মিলন দা, তুমি না লইয়া গেলে সকলে মিলা জোর করে আমারে ওই অজিটার লগে বিয়া দিব। ছি ছি, লোকে কইব চোরের বউ, তুমি তা সহ্য করতে পারবো? মিলন রুদ্ধ কণ্ঠে, সন্ধ্যা, তুই অমন কইরা কোস না। না না, আমি কি করুম? আমার কিছু করণের নাই। সন্ধ্যা, মিলন দা, আমার মুখের দিকে চাও, আমার পায়ে, তোমার পায়ে পড়ি, আমারে তুমি কলিকাতায় লইয়া চলো। মিলন, না না সন্ধ্যা, আমারে তুই এমন অনুরোধ করিস না, আমি পারমু না, মায়া চোর অপবাদ দিতে পারমু না। দ্রুত প্রস্থান। সন্ধ্যা খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়ায় থাকে, পরে ঘরের মধ্যে চলে গিয়ে দোর বন্ধ করে দেয়। মিলন ধীরে পদক্ষেপে পুনঃপ্রবেশ করে, পা টিপে টিপে দাওয়ার ওপর জানালার ধারে গিয়ে দাঁড়ায়। মিলন চাপা গলায়, সন্ধ্যা সন্ধ্যা। সন্ধ্যা জানালার ধারে আসে। এই সন্ধ্যা, তোরে আমি লইয়া যামু। সন্ধ্যা ভেতর থেকে, লইয়া যাইবা? মিলন, হ হ, লইয়া যামু, তুই যেখানে যাইতে চাইবি সেখানেই লইয়া যামু। আরেকবার নাইলে জেলে যামু। একবার গেছিলাম স্বদেশী কইরা, আরেকবার যামু মায়া চুরি কইরা। আয় আয়, জলদি আয়। সন্ধ্যা, একটু সবুর করো মিলন দা, একটু সবুর করো, আমি যাইতাছি। সন্ধ্যা জানালার ধার থেকে চলে যায়। মিলন মন্থর পথে উঠানে নেমে আসে ও চিন্তাকুলভাবে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ নিস্তব্ধতার মধ্যে কাটে। দরজা খুলে সন্ধ্যা দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে আসে ও অকস্মাৎ মিলনের গলায় একটা ফুলের মালা পরিয়ে দেয়। মিলন বিস্মিত হয়ে যায়। মিলন, এইটা কি করলি সন্ধ্যা, এটা কি করলি? সন্ধ্যা, ঠিক করেছি মিলন দা, আমি কিছু ভুল করি নাই। মিলন, না না, হয় না, তা হয় না। সন্ধ্যা, কেন হয় না? তুমি তুমি কিন্তু যাইতের বইলা গরিব গো, কি আলাদা আলাদা যাইত আছে নাকি মিলন দা? তাগো ওইকা যাইতো, তারা গরিব। মিলন, সেই কথা না, সেই কথা না, আমি যে হকা ট্রেনে ট্রেনে লজেন্স ফ্রি কইরা পেট চালাই। সন্ধ্যা, তবু তুমি শপথ থাইকা রোজগার করো। মিলন, অসৎ পথে যাওয়ানে সাহস নাই, তাই করি। সন্ধ্যা, তেমন সাহস যেন তোমার কোনোদিনই না হয়। মিলন, তাহলে সারা জীবন দুঃখভোগী কইরা যাইতে হইব। সন্ধ্যা, তাও ভালো মিলন দা, তাও ভালো। মিলন, ভালোই তো কবি, এত দুঃখে থাইকা তো দুঃখে বিলাসিতা গেল না রে। সন্ধ্যা, সুখ কারে কয় তা তো জানি না মিলন দা, তুমি জাগো সুখ বাবো সইতো কি তার সুখী? পরের চুরি কইরা আনলে, পরে ঠকাইয়া থাকলে কি সুখ হয়? নিজজ্ঞ বিবেকেরও তারা চাবাইয়া চাবাইয়া খায়। বুনো ওল খাইয়া গলার মধ্যে তাগো অস্তরটা খালি কুটকুট করে। মিলন, খুব বড় বড় কথা শিখছস তো। সন্ধ্যা, ওইগুলো তো তোমারই শিখন কথা। মিলন, ভালো করি নাই, ভালো করি নাই, এই সমস্ত কথা শিখাইছিলাম বলাই তো তুই আইজ আমারে এইভাবে বিপদে ফেললি। না না, আমি পারবো না, আমি পারবো না। সন্ধ্যা, তুমি যদি আমারে না নাও, আমি আত্মহত্যা করুম। মিলন, আত্মহত্যা? আত্মহত্যার বাকি রাখলে কি হতবাগি? যে দুই বেলা পেট বইরা খাইতে পাই না, পরনে কাপড় জোটে না, যার ঘোড়া রাস্তা বলে থাকে, যে তুই তার গলায় মারা পড়াইলি? আবার মিলন কণ্ঠরুদ্ধ হয়ে আসে এবং দু চোখ সজল হয়ে ওঠে। সন্ধ্যা, জানি মিলনদা, তোমার দুঃখ কোনখানে, তোমারও কত শখ আছিল, গড়বান্দরে কত আশা আছিল। মিলন, না না, কিছু আছিল না রে আমার, কিছু আছিল না। সন্ধ্যা, আমাগো এই শুভক্ষণটারে তুমি এমন কইরা নষ্ট কইরা দিও না মিলনদা, দুজনেই আমরা গড়বান্ধুম, সুখের না হইলে শান্তির ঘর। মিলন, না না, এই সমস্ত কথা তুই আমারে কোস না, স্বপ্ন দেখা কি হইব? সন্ধ্যা, স্বপ্ন আছে বইলাই তো মানুষ বাইচে থাকে মিলনদা। মিলন আবেগে, তুই তো জানোস না রে, অভাবের আগুনে মানুষ স্বপ্ন কিভাবে পুইরা ছাই হইয়া যায়, কিন্তু একটু চিহ্ন আর থাকে না। আবার মিলনের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং দু চোখ সজল হইয়া ওঠে। সন্ধ্যা, তুমি বাইব না, আমি রোজগার করুম। মিলন কিঞ্চিৎ আত্মসংবরণ করে, রোজগার কারণ অতই সোজা, লোক হিমশিম খাইয়া যাইতেছে তুই কইলি আর আমি রোজগার হইল। সন্ধ্যা, আমিও লজেন্স বেচুম। মিলন, তুই তো কলকাতায় যাওয়া আসা করস, চোখে পড়ে না তোর? একজন খাইতে না পাইয়া আজই কত লোক লজেন্স বেচা ধরছে, কয় পয়সা কামাই করে তারা। সন্ধ্যা, না হয় অন্য কিছু করুম, তুমি খাটতে পারলে আমিও খাটতে পারুম, আমারও তো গতর আছে,
মনে বেদি মনের বেদি যখন ভাঙতে পারছি তখন পায়ের বেড়িও ভাঙতে পারবো। মিলনদা চলো, আর দেরি করো না। মিলনের হাত ধরে প্রবেশ করে সুশীলা ও ফটিকের ফিটফাট পোশাক, দুজনেই অবাক হয়ে যায়। ফটিক উত্তেজিতভাবে, জানতাম, আমি এই সমস্ত জানতাম। আমার এরাইকে আয়না খামোকা অপমান করলেন কেন খুড়িমা? বর কি সাধে ঘরে নাই? এই সমস্ত যাই না শূন্য আসে কি কইরা? মিলন ফটিকের দিকে এগিয়ে যায়। মিলন, ফটিক আমারে একটা কথা জবাব দিবি? ফটিক, দেওয়ানের মতো ওইলে দিমু। মিলন, বরের বাড়ি তুই কয়দিন আগে গেছিলি কেন? ফটিক, কে কইল? মিলন, আমি জানি তুই বাংচি দিচ্ছিস সেই সম্বন্ধে। ফটিক, মিছে কথা, একেবারে মিছে কথা। আমি বাংচি দিতে জামু কেন? আমার স্বার্থ। মিলন, তোর স্বার্থ তুই জানোস, তবে স্বার্থ ছাড়া যে তুই এক পাও বাড়াস না তা আমি জানি। সন্ধ্যারে বিয়ে করতে ইচ্ছা হয়েছিল, সোজা পথে করলেই ওই তো। ফটিক, সন্ধ্যারে বিয়ে করণের লইগা তো আমার একেবারে মাথা ব্যথা হয়েছিল। খুড়িমা কান্দা কাইটা করলেন তাই না রাজি হইয়াছিলাম, নইলে অমন মাইয়া গ্যাটে পথে গন্ডায় গন্ডায় পাওয়া যায়। মিলন, কিন্তু সন্ধ্যার কাছে কুপ্রস্তাব করতে তো মাথা ব্যথা আইছিল। ফটিক, তোমার মতো আমি নষ্টমী কইরা বেড়াই না। মিলন, খুব মুখ সামলাইয়া কথা কৌস ফটিক, ওইচে বেশি কথা কও না। ট্রেনে হকারি করো আর খালি মাইয়াদের পিছনে গড়ো। সন্ধ্যারে তো তুমি নষ্ট করছো। মিলন ছুটে গিয়ে বা হাতে ফটিকের জামার কলার ধরে ওর ডান হাত তোলে। মিলন, এক থাপ্পড়ে তোর দাঁত ফাইলা দিমু কিন্তু। ফটিক, ছোট লোকের লগে থাকলে স্বভাব ছোট লোকের মতোই হয়। মিলন, তোর ভদ্রলোকই ইতরামি আমি আইজি বাইর কইরা দিমু। মারতে উদ্যত হয়। সন্ধ্যা ছুটে গিয়ে মিলনকে বাধা দেয়। মিলন কাঁচতে থাকে। সন্ধ্যা, ছাইরা দাও মিলন দা, মশা মাইরা হাত কালা কইরা লাভ কি? মিলন ফটিককে ছেড়ে দেয়। ফটিক, খুড়িমা আপনি ডাইকা আইনা আমার অপমান করলেন, আপনারেরও আমি ছাইরা দিমু না। ক্রুদ্ধ অবস্থায় ফটিকের প্রস্থান। সুশীলা, তোর মনে এই আছিল? সন্ধ্যা, কিছু খারাপ কাজ তো করি নাই মা, তুমি তো আমারে বিয়ায় দিতে চাইছিলে। সুশীলা, তা বইলে একটা ভিন্ন জাইতের পোলার লগে কুলে কালি দিলি না তুই? সন্ধ্যা, বেশ, দেশ বাঁচল, বাড়ি বাঁচল, কপাল বাঁচল, তবে আমাগো কুল বাঁচল না মা। তোমারে তো জাইত কুল দেখাইয়া বিয়া দিছিলি, জীবন সুখ পাইছো কোনো দিন? সুশীলা, এত বড় বেহায়া হইছস তুই, তোর মুখে এই সমস্ত কথা? সন্ধ্যা, তোমাগো পরিবর্তনের বয়স নাই মা, কিন্তু আমাগো আছে। জীবনটারে একবার যাচাই কইরা দেখতে চাই বাঁচনের নতুন পথ আছে কিনা। সুশীলা, বাঁচন না মরণ? মর তুই, মরণ দশা যখন তোরে পাইছে তখন মরণই ভালো। কিন্তু মিলন, তুমি আমার লগে এত বড় বিশ্বাসঘাতকতা করলা? মিলন উত্তেজিতভাবে, আমি কিছু করি নাই মাসিমা, আমি কিছু করি নাই। কাশি। সুশীলা, না তোমরা কেউ কিছু করো নাই। আমার কপাল করছে। কপাল চাপড়াতে দ্রুত পদে প্রস্থান। সন্ধ্যা, চলো মিলনদা, ওই লম্পটটারে বিশ্বাস নাই, কি দিয়া কি কইরা বসবো ঠিক কি? আমরা এখান থেকে চলে যাই। মিলন, না আমি পারমু না সন্ধ্যা, আমি পারমু না, আমারে তুই ক্ষমা কর। সন্ধ্যা, ও আচ্ছা ঠিক আছে, না পারলে আমি তোমারে আর অনুরোধ করমু না, তুমিও একটা কাপুরুষ। মিলন, এত বড় গায়ে তুই আমার দিলি সন্ধ্যা, দিলাম। আমি মরুম না, বাঁচুম, তবে তোমাগো মতন কাপুরুষের কাছে বাঁচনের লেগা কাঙালের মতো যেন আমারে আর না কানতে হয়। অশ্রুসিক্ত চোখে সন্ধ্যা দ্রুতপদে ঘরের মধ্যে প্রস্থান। মিলন বেদনাত্মক কণ্ঠে, সন্ধ্যা, রাগ করলি না, বাঁচালি, নইলে মরতি। গলা মালাটা খুলে নাকের কাছে নিয়ে শোকে ও দুই গাল দিয়ে স্পর্শ করে। তোর আতের এই মালা পাইয়া তোরে যে কেন আমি নিতে পারলাম না সেই কথা আমি তোরে কেমনে কই? ডাক্তার একটা ফুসফুসের দোষ পাইছে, আর একটাই কি বাঁচবো? এই কয় বছর বুকের ভিতরটা আমার ঝাঁঝরা হইয়া গেছে রে সন্ধ্যা, ঝাঁঝরা হইয়া গেছে। যাইনে শুইনে আমি তোরে মরণের পথে লইয়া যামু কি কইরা? আমি কাপুরুষ, জন্ম যেন আমি এমন কাপুরুষ হইয়া থাকি। তব তুই বাঁচ সন্ধ্যা, তব তুই বাঁচ। কাঁচতে সজল চোখে প্রস্থান। এক সন্ধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। নিমতলা স্ট্রিটে বিহারীলাল চক্রবর্তীর
বাড়ির ছাদ। সন্ধ্যা হয়ে গেছে। ত্রয়োদশী কিংবা চতুর্দশী তিথি, প্রায় সম্পূর্ণ চাঁদ দেখা দিয়েছে আকাশে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ছাদটি। দুখানি শীতল পাটি পাতা রয়েছে, একটির ওপর মোটা তাকিয়ে আধশোয়াভাবে বসে আছেন বিহারীলাল। দাড়ি গোঁফ কামানো, পরিস্পুষ্ট নধর শরীর, বছর 42 বয়স হবে। খালি গা, সাদা মোটা পৈতাটি বুকের ওপর জোছনায় ঝকঝক করে জ্বলছে। তাকিয়া পাশে দুগাছা বেলফুলের মালা, আর একখানা শীতল পাটির ওপরে গুটি তিনে কল্পবয়সী ছেলে বসে আছে। এরা সবাই সংস্কৃত কলেজের ছাত্র। বিহারী মুগ্ধভাবে আবৃত্তি করছে, যশ্চা পশ্বর বিভ্র মম গুণনাং সম্পাদয়িত্রীং শিখরৈ বীরভূতি বলাহ কচ্ছেদ বিভক্তিরাগাম অকাল সন্ধ্যামিব ধাতুমুত্তাম আমে খলং সঞ্চরতাং ঘননাং ছায়ামধ সানুগত্যাং নিষেব্য উত্তেজিতা বৃষ্টিভিরাশ্রয়ন্তে শৃঙ্গানি যশোত পবন্তি সিদ্ধা। একটি ছাত্র, হিমালয় আপনার খুব ভালো লাগে না? বিহারী, আশ্চর্য মনে হয়, যেন বিশাল জটা মেলে দিয়ে শঙ্কর ধ্যানে বসে আছেন। উপবীতের মতো নেমে আসছে জাহ্নবীর ধারা। মাথার ওপর দিয়ে মেঘেরা ভেসে চলেছে। দেবধূপের মতো অনন্তকাল ধরে মহাসমাধিতে মগ্ন হয়ে আছেন দেবাদিদেব। অস্তশ্চরানাং মরুতাং নিরোধান্নিবাত নিষ্কোষ্পমিব প্রদীপম। দ্বিতীয় ছাত্র, কিন্তু আমাদের পণ্ডিত মহাশয় সেদিন বলেছিলেন কেবল অষ্টম নবম দশম স্বর্গই নয়, সমগ্র কুমার সম্ভব কাব্যই রুচিহীন। এমনকি উমার রূপ বর্ণনাতেও মহাকবি কালিদাস সংযম রক্ষা করতে পারেননি। বিশ্বনাথ যে বলেছেন। বিহারী ভ্রুকুটি করলেন। তোমাদের মুরলীনাথ বিশ্বনাথের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কাব্যের পণ্ডিতি ব্যাখ্যা করা বোধগম্য হয় না। তত্ত্বকথা শিখতে চাও? যোগ বাশিষ্ঠ পরগে। আবার কাব্যের ছলে যদি ব্যাকরণ শেখার ইচ্ছা থাকে, তাহলে সেজন্য তো ভট্টই রয়েছে। ওইসব আমার কাছে কেন? দ্বিতীয় ছাত্র অপ্রতিভভাবে, না না, তা বলি না। আমরা আপনার কাছে কাব্যের রসাস্বাদন করতেই আসি, পণ্ডিতি ভাষ্য শুনতে নয়। কথাটা আমার মনে হলো তাই। বিহারী, হাসপাতালের ছাত্রেরা মরা কাটে জানো তো? তৃতীয় ছাত্র ঘৃণায় নাসাকুঞ্চন করে, জানি। বৈদ্যবংশের ছেলে হয়ে মধুগুপ্ত। বিহারী বাধা দিয়ে, মধুগুপ্তের কথা থাক। ভালো করেছো কি মন্দ করেছো সে আলোচনায় আমাদের নয়। আমি বলছিলুম, মরা কেটে অনেক জ্ঞানই হয়তো লাভ হয়, কিন্তু একটি মানুষ যে সুন্দর সেটা বোঝবার জন্য চিরে ফেরে একাকার করবার দরকার হয় না। রূপ দেখাবার মতো চোখ থাকলেই যথেষ্ট। আমি সেই রূপের দৃষ্টি দিয়ে কাব্যকে দেখি। প্রথম ছাত্র, সেই জন্যই তো আপনার কাব্যপাঠ আমাদের এত ভালো লাগে। ব্যাখ্যার চোটে হাঁপিয়ে ওঠে আপনার কাছে ছুটে আসি। বিহারী, শ্রুতপোত পড়েছ? দ্বিতীয় ছাত্র পড়েছি। বিহারী, ওই বই থেকে ছন্দের তত্ত্ব শিখতে চাও? শেখো, কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করতে বলি, ওর প্রত্যেক শ্লোকে প্রেয়সী নারীকে যে সম্বন্ধটি করা হয়েছে, আমার মনে হয় রসিক পাঠকের দৃষ্টি সেখানেই পড়া উচিত। উপেন্দ্র বজ্জা হরিণী প্লুতার তত্ত্বের চাইতে ওইগুলো অনেক বেশি মূল্যবান। 16 বছরের তরুণ রবীন্দ্রনাথ সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে এগিয়ে এলেন। নবীন শালতরুর মতো দীর্ঘদীপ্ত কান্তি, গায়ে জরির কাজ করা কামিজ, পরনে পাজামা, পায়ে সাদা কটকি চটি জুতা। কাছাকাছি এসে স্থির হয়ে দাঁড়ালেন। উজ্জ্বল জোছনায় মনে হলো গ্রিক ভাস্কর্যের হাতে গড়া একটি শ্বেতপাথরের মূর্তি যেন। বিহারীলাল অন্যমনস্ক ছিলেন। আগন্তুককে দেখে সহসা বেশ চকিত হয়ে উঠলেন। বিহারী, কে? রবীন্দ্রনাথ। আমি রবি। বিহারী, আরে এসো এসো, বসো। ছাত্ররা উঠে দাঁড়ালো। প্রথম ছাত্র, আমরা তবে আজ আসি, অনেকক্ষণ বিরক্ত করলুম আপনাকে। বিহারী, না না, সে কিছু নয়, তোমরা এলে তো আমি খুশিই হই। ছাত্রেরা প্রণাম করে বিদায় নিল। রবীন্দ্রনাথ তখনও দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে কেন রবি? বসো, বসে পড়ো।
রবীন্দ্রনাথ সামনের পাটিতে বসলেন। রবীন্দ্রনাথ, দাদা আমাকে পাঠালেন। বিহারী, কে? জ্যোতি? আচ্ছা, সে পরে হবে, তার আগে গলা চড়িয়ে ডাকলেন, ওগো কোথায় গেলে? ওগো শুনছো? বিহারীলালের গৃহিণী কাদম্বরী দেবী ঘোমটায় মুখ ডেকে সিঁড়ির মুখে এসে দাঁড়ালেন। আরে লজ্জা কিসের? এ তো ঘরের ছেলে, ঠাকুরবাড়ির রবি, বেশ করে এক গ্লাস শরবত নিয়ে এসো দেখি ওর জন্য। রবীন্দ্রনাথ, না না, মানে আমার জন্য। বিহারী, তোমার জন্যই তো, এমন সুন্দর জোছনায় এই হাওয়ায় এর সঙ্গে একটুখানি ভালো শরবত না হলে জমবে কেন? গৃহিণীকে, আচ্ছা তাহলে আমার জন্যও আনো। কাদম্বরী দেবী বেরিয়ে গেলেন। তারপর খবর কি বলো? রবীন্দ্রনাথ, দাদা ভারতীর জন্য লেখা চেয়েছেন, আর নতুন বৌঠান মনে করিয়ে দিয়েছেন আপনি অনেকদিন আমাদের ওদিকে আসেন না। বিহারী, তোমার নতুন বৌঠানের তৈরি খাবার বহুদিন আমারও খাওয়া হয়নি, সেই জন্য শিগগিরই যেতে হবে বই কি, কিন্তু ভারতীর লেখা এ মাসে বোধ হয় দিতে পারবো না। রবীন্দ্রনাথ, দাদা বিশেষ করে বলে দিয়েছেন। বিহারী, চেষ্টা করে দেখব, কিন্তু কথাটা কি জানো, লেখার মেজাজ না এলে আমি শত চেষ্টাতেও কিছুতেই লিখতে পারি না, আসেই না। রবীন্দ্রনাথ, বাংলাদেশের পাঠকেরা আরও বেশি করে আপনার কাছ থেকে পেতে চাই। বিহারী, চাই? হাসলেন। তা হবে, কিন্তু পাঠকদের জন্য তো আমি লিখি না, আমি নিজের কাছে নিজের কথা বলি। সে কথা যদি আর কারোর ভালো লাগে খুশি হই, ভালো না লাগলেও আমার দুঃখ নেই। বিচিত্র এ মত্তদশা, ভাব ভরে যোগে বসা, অন্তরে জ্বলিছে আলো, বাহিরে আধার। কিছুক্ষণ স্তব্ধতা, তারপর, অন্তরে সেই আলোর শিখাটি জলে না উঠলে কিছুতেই লিখতে পারি না, একটা লাইনও নয়। রবীন্দ্রনাথ, আপনার সারদা মঙ্গল আমার আশ্চর্য মনে হয়েছে, বৈষ্ণব সাহিত্যের পরে এমন কবিতা আমি আর পড়িনি। বিহারী, বলো কি? হাসলেন। অনেকে তো বলেন আমার কবিতা পাগলের লেখা, পাগলামি। তাছাড়া ভারতচন্দ্র আছেন, মধুসূদন রয়েছেন। রবীন্দ্রনাথ, আমাকে মাফ করবেন, রাজসভার কবি ভারতচন্দ্রকে না হয় ক্ষমা করা যায়, কিন্তু মধুসূদন? বিহারী আশ্চর্য হয়ে, মধুসূদন তোমার ভালো লাগে না? মেঘনাদ বধ? রবীন্দ্রনাথ, মেঘনাদ বধ সম্পর্কে সবচাইতে বেশি আপত্তি আমার। বিহারী, সে কি হে, কেন? রবীন্দ্রনাথ, আপনাকে ঠিক বোঝাতে পারবো কি না জানি না, মেঘনাদ বধে কল্পনার ঐশ্বর্য আছে, ভাষার সমারোহ আছে, আবেগেরও অভাব নেই, কিন্তু সব মিলিয়েও আমি কেমন তৃপ্তি পাই না, মনে হয় বড় নাটকীয়, বড় উচ্ছ্বাস প্রধান, যতটা চকিত করে ততখানি আকুল করে না। চক্ষুকর্ণে বিস্ময় জায়গা, কিন্তু অনুভূতির গভীরে গিয়ে দোলা দেয় না। বিহারী, এ তোমার ব্যক্তিগত রুচির প্রশ্ন, বাঁশির সুর তোমার মন ভোলায়, তাই মৃদঙ্গের ধ্বনিতে তুমি খুশি হতে পারো না। মেঘনাদ বধের মূল্য পড়ে তুমি একদিন বুঝবে। রবীন্দ্রনাথ, তা হতে পারে, কিন্তু আপাতত। দ্বিধা ভরে নীরব হয়ে রইলেন। কাদম্বরী দেবী একখান রূপোর থালায় বসিয়ে দুটি শ্বেতপাথরের গ্লাস নিয়ে উপস্থিত হলেন। দুজনের সামনে গ্লাস দুটি নামিয়ে দিয়ে চলে গেলেন। বিহারী গ্লাস তুলে নিয়ে চুমুক দিয়ে, নাও হে নাও, লজ্জা করো না। রবীন্দ্রনাথও একটি গ্লাস নিলেন, আলগাভাবে ঠোঁটে ছোঁয়ালেন, কিছুক্ষণ নিঃশব্দে দুজন শরবত পান করলেন। তারপর, বিহারী, তুমি কি লেখাপড়া একেবারে ছেড়েই দিলে? রবীন্দ্রনাথ হাত থেকে গ্লাস নামিয়ে লজ্জিতভাবে, কি জানি, স্কুলের বাধাগণ্ডিতে আমার কিছুতেই মন বসে না, প্রাণ ছটপট করতে থাকে। শুনছিলুম বাবা মশাই আমাকে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবার কথা ভাবছেন, কিন্তু তাতেও আমার যে খুব সুবিধা হবে তা মনে হয় না। বিহারী সশব্দে হেসে উঠলেন, তোমারও দেখছি আমার দশা, তুমি তো তবু ভালো ছেলে, শান্ত শিষ্ট মানুষ, আমি ছিলুম যেমন ঘর পালানো তেমন দান পিটে, সংস্কৃত কলেজে দিন কয়েক আসা যাওয়া, তারপরে ব্যাকরণের ভয়ে সোজা চম্পট। রবীন্দ্রনাথ, কিন্তু সংস্কৃত কাব্য আপনার এত অধিকার, সেই ইংরেজি সাহিত্যে এমন অনুরাগ। বিহারী কিছু না, অধিকার কোত্থেকে আসবে? নীলম্বর বাবুর বুড়ো বাপের পাল্লায় পড়েছিলুম, সংস্কৃত কাব্যের রসে মাতাল, সেই বুড়ো আমায় নেশা ধরিয়ে দিলেন। আর ইংরেজি, সে তো নাছোড় বান্দা, কৃষ্ণ কমল হাতে ধরে যা দু চার পাতা পড়িয়েছিলেন, কানাকড়ি নিয়েই কারবার করি, বিদ্যের পুঁজি বলতে কিছুই নেই আমার। রবীন্দ্রনাথ, বিএ এমএ পাস তো আজকাল অনেকেই করছে, কিন্তু আপনার মতো এমন কবিতা ওরা কেউই লিখতে পারেন না। বিহারী,
কি সর্বনাশ, শেষকালে তুমি আমার শিষ্য হতে যাচ্ছ নাকি? না না, ওসব কথা ভুলেও ভেবো না। লেখাপড়া করো, পণ্ডিত হও। তোমাদের বাড়ির সবাই অনেক আশা রাখেন তোমার ওপর। রবীন্দ্রনাথ: মিথ্যা আশা রাখেন ওরা। মেজদার মতো ICS আমি কোনোদিনই হতে পারবো না। আমি আপনার মতো কবিতা লিখতে চাই। কি আশ্চর্য কবিতা আপনার! আবৃত্তি করলেন। সহসা ললাট ভাঙে, জ্যোতিষ্ময়ী কন্যা জাগে, জাগিল বিজলি যেন নীল নবঘনে, কিরণে কিরণময় বিচিত্র আলোকোদয়, মৃন্মান রবি ছবি ভুবন উজ্জ্বলে, চন্দ্র নয় সূর্য নয় সমুজ্জ্বল শান্তিময়, ঋষি ললাটে আজি না জানি কি জলে। অপূর্ব। কিছুক্ষণ চুপ। বিহারীলাল উঠে দাঁড়ালেন, শরবতের গ্লাস পড়ে রইল, স্বপ্নাতুরের মতো পায়চারি করতে লাগলো। তারপর বিহারী: ব্রহ্মার মানস্বরে ফুটে ঢলঢল করে নীল জলে মনোহর সুবর্ণ নলিনী। বলতে বলতে ছাতের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালেন, শূন্যে আচ্ছন্ন দৃষ্টি ছড়িয়ে বলে চললেন, পাদপদ্ম রাখি তাই হাসি হাসি ভাসি যায়, ষোড়শী রূপসী বালা পূর্ণিমা যামিনী। মন্ত্রমুগ্ধের মতো কিশোর রবীন্দ্রনাথ তার পাশে এসে দাঁড়ালেন। বিহারীলালের আবৃত্তি শেষ হলো। রবীন্দ্রনাথ: এই তো স্পিরিট অফ বিউটি। এরই ধ্যানেই তো শেলি জীবনটা কাটিয়ে দিলেন। বিহারী: শুধু শেলি কেন, এই সৌন্দর্য লক্ষ্মী স্পর্শ একবার যে পেয়েছে, এই অপরূপ দ্যুতিতে একবার যার দৃষ্টি আলো হয়ে গেছে, তার তো আর মুক্তি নেই। বুকের ভেতরে দুঃখের প্রদীপ জেলে তার অনন্ত আরতি। সংসার, স্বার্থ, চাওয়া পাওয়া সব মিথ্যা হয়ে যায় তার কাছে। হাসিয়ে পাগল বলে পাগল সকল। শেলির দিকেই তাকিয়ে দেখো। একবার থামলেন, যেন নিজের সম্বন্ধে সচেতন হয়ে উঠলেন। থাক ওসব কথা, এমন জোছনা রাত গান শোনাও দেখি একটা। রবীন্দ্রনাথ কিছু কুণ্ঠিতভাবে: এখন? বিহারী: গান তো তোমার গলায় সবসময়ই রয়েছে, লজ্জা কেন? শোনাও। রবীন্দ্রনাথ: কি গাইবো? বিহারী: যা খুশি, তোমার নিজের লেখা কিন্তু। রবীন্দ্রনাথ কিছুক্ষণ গুনগুন করলেন, তারপর আস্তে আস্তে ধরলেন, গোলাপ ফুল ফুটিয়ে আছে মধুপ হোতা যাসনে, ফুলের মধু লুটিতে গিয়ে কাটাই খাসনে। বিহারী: পিলু, বাহ! উৎসাহিত হয়ে রবীন্দ্রনাথ গলা খুলে গান ধরলেন। তীক্ষ্ণ মধুর কণ্ঠের গানে জ্যোৎস্না রাত্রিটি বিহ্বল হয়ে উঠল। হোতায় বেলা, হোতায় চাপা সেপালি হোতা ফুটিয়ে ওদের কাছে মনের ব্যথা বলেরে মুখ ফুটিয়ে। গানের সুরে আকৃষ্ট হয়ে কাদম্বরী দেবী ফিরে এলেন। একটু দূরে রেলিং ধরে তিনিও দাঁড়িয়ে শুনতে লাগলেন গান। ভ্রমর কয়ে হোতায় বেলা, কোথায় আছে নলিনী, ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলিনি, মরমে যাহা গোপন আছে গোপনে তাহা বলিব, বলিতে যদি জ্বলিতে হয় কাটারি ঘায়ে জ্বলিব। গান শেষ হলো। সুধাকণ্ঠে অপূর্ব গানটি যেন মূর্ছিত হয়ে রইল আকাশে বাতাসে। বিহারীলাল কিছুক্ষণ মগ্ন দৃষ্টি রেখে মেলে রাখলেন আকাশের দিকে। বিহারী স্বগতোক্তির মতো: ঠিক এই হলো কবির কথা, বলিতে যদি জ্বলিতে হয় কাটারি ঘায়ে জ্বলিব। যন্ত্রণা না থাকলে কবিতার জন্ম হয় না, আঘাত না দিলে তো সুর ওঠে না বিনায়। রবীন্দ্রনাথ: আপনার ভালো লাগলো গান? বিহারী: কি বলছো? হ্যাঁ, মন্দ লাগলো না, তবে তোমার গলা এখনো জ্যোতির মতো পরিষ্কার হয়নি, আর ভাবের দিক থেকে দ্বিজেন্দ্র বাবুর মতো হতে আরো কিছুদিন সময় লাগবে। দূরে দাঁড়িয়ে একটু অস্বস্তি বোধ করলেন কাদম্বরী দেবী। উজ্জ্বল জোছনায় দেখা গেল রবীন্দ্রনাথের দীপ্ত মুখের ওপর বিস্ময় নৈরাশ্যের ছায়া পড়েছে। ঠিক এইটাই যেন তিনি প্রত্যাশা করেননি। বিহারী: কি রাগ করলে? রবীন্দ্রনাথ ম্লান হাসলেন। না না, রাগ করবো কেন? নতুন বৌঠানো এ কথা বলেন। আপনার মতো ভাবনা আনতে পারলে আমি কোনোদিন গান গাইতে পারবো না, বড় কবিও হতে পারবো না। বিহারী: আমি নই, যদি বড় হতে চাও দ্বিজেন্দ্র বাবুকে বুঝতে চেষ্টা করো, কি আশ্চর্য ওর কল্পনা শক্তি। রবীন্দ্রনাথ মৃদু নিঃশ্বাস ফেলে: আচ্ছা, একটু দ্বিধা করে, ভারতীতে আমার কবি কাহিনী দেখেছেন আপনি? বিহারী মৃদু হেসে: দেখেছি। রবীন্দ্রনাথ: যদিও সংকোচ হয়, তবু আপনার মতামত যদি একটু জানতে পারি। দ্বিধা বলে থামলেন। বিহারী মুখের ওপর হাসিটি টেনে রেখে আবৃত্তি করলেন, মন্দ কবি যশ প্রার্থী গমিতামু পহাস্ততাম
পাংশু লভ্য ফলে লোভাত উদ্দাহরি বামন। জানো তো শ্লোকটা? রবীন্দ্রনাথ বিবর্ণ মুখে জানি, অর্থটাও মনে আছে। বিহারী মহাকবি কালিদাসকে পর্যন্ত কথা বলে আক্ষেপ করতে হয়েছিল। তুমি ছেলে মানুষ, এখনই এত ব্যাকুল হচ্ছ কেন? অপেক্ষা করো, অপেক্ষা করো। সরস্বতীর বর পাওয়া সহজ নয় হে, জন্ম জন্ম সাধনা করেও ও দেবীটির মন পাওয়া যায় না। কাদম্বরী দেবী আবার অস্বস্তিতে নড়ে উঠলেন। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে রইলেন মাথা নিচু করে। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেললেন। রবীন্দ্রনাথ, আজ আসি তাহলে। আপনাকে আর নতুন বৌঠানকে আমি কিছুতেই খুশি করতে পারি না, কিন্তু লেখার কথা দাদাকে কি বলবো? বিহারী বলো, পরশু আমি যাব তার সাহিত্য বৈঠকে। আর নতুন বৌঠানকে জানিও পেটুক কবির জন্য যেন কিছু ভালো খাবার দাবার তৈরি করে রাখেন। রবীন্দ্রনাথ আচ্ছা। ধীরে ধীরে চললেন সিঁড়ির দিকে, তারপর অদৃশ্য হয়ে গেলেন। কাদম্বরী দেবী স্বামীর কাছে এগিয়ে এলেন। কাদম্বরী, এ তোমার ভারী অন্যায় কিন্তু। বিহারী অন্যমনস্কভাবে, কিসের অন্যায়? কাদম্বরী, এত চমৎকার গাইলে, এমন সুন্দর ভাব, সুন্দর ভাষা, তুমি মন খুলে একটু প্রশংসাও করতে পারলে না? বেচারি মুখ কালো করে চলে গেল। বিহারী হেসে, দাঁড়িয়ে শুনলে বুঝি? কাদম্বরী, শুনলাম বই কি। আর ওর কবি কাহিনীতে তো কী সব সংস্কৃত বলে ঠাট্টা করেই উড়িয়ে দিলে। বিহারী, উড়িয়ে দিলুম? কবি কাহিনী কে, কি শক্তি ওর কবি কাহিনীতে, কি তার ভাব, কি তার গভীরতা, আমি উড়িয়ে দিতে পারি তাকে? ওর কবিতা মহাকালের খাতায় জমা হয়ে যাচ্ছে, তাকে উড়িয়ে দেবে কার সাধ্য? নিজের কবিতার চেয়েও যে ওর লেখা আমার বেশি ভালো লাগে। বারবার পড়তে পড়তে কণ্ঠস্থ হয়ে যায়। আবৃত্তি করতে লাগলেন। মানুষের মন চায়, মানুষেরই মন গভীরে সে নিশিথিনী, সুন্দর সে উষাকাল, বিষণ্ণ সে সাহান্যের লান মুখচ্ছবি, বিস্তৃত সে অম্বুনিধি, সমুচ্চ সে গিরিবর, আধার সে পর্বতের গহ্বর বিশাল, পারে না পুরিতে তারা বিশাল ও মানুষ হৃদি, মানুষের মন চায়, মানুষেরই মন। কাদম্বরী আচ্ছা, এত যদি ভালোবাসো ওর কবিতা, তুমি মুখ ফুটে সেটা একটুখানি বলতেও পারো না, শুধু কষ্টই দিলে। বিহারী, কষ্ট তো দিইনি, একটু আঘাত দিলুম। সে আঘাত ওর বীণায় আরও বেশি করে সুর বাজবে। ও সাধারণ নয়। সারদামঙ্গল যে বাল্মীকিকে আমি ধ্যানের মধ্যে দেখেছি, বাস্তবে সেই রূপ প্রত্যক্ষ করছি। ওর ভেতরে যোগীর ধ্যানের ধন ললাটিকা মেয়ে, ওরই ললাটে আসন বিছিয়েছেন। সে যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখছি সারা দেশ নতুন বাল্মীকির জন্য অপেক্ষা করে আছে। তাই তো দুঃখ দিয়ে ওর শক্তিকে জাগাতে চাই। বলি, জাগ্রহিতং জাগৃহিতং। আজ নয়, একদিন সে কথা ও বুঝবে। বিহারীলাল নীরব হইলেন, দৃষ্টি মেলে দিলেন আকাশের দিকে। আর কাদম্বরী দেবী দুটি আয়ত বিশ্বস্ত চোখ মেলে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। কোথায় গেল কিরণ মৈত্র? পট উঠলে মঞ্চ অন্ধকার। দেখা গেল দেশলাইয়ের কাঠি একটা জ্বলে উঠল, অস্পষ্ট, তবে দুটি মানুষকে দেখা গেল। একটা বড় মোমবাতি জ্বালানো হলো। ঘরটা কিছুটা আলোকিত হলে দেখা গেল একটা ভাঙা পোড়ো বাড়ির একটা ঘর। ঘরের প্লাস তারা খসে খসে পড়ছে। জানলা দরজাগুলি আধ ভাঙা, একটা পায়া ভাঙা, খাটিয়ে আধ শোয়ানো আছে। ভাঙা মাটির কলসি, কিছু ন্যাকড়ার পুটুলি, ছেঁড়া কাগজ ইত্যাদি ঘরময় ছড়ানো। নিমাই আর অতুল এদিক ওদিক দেখতে থাকে। বয়সে দুজনেরই 35-36-এর কোঠায়। ছেঁড়া ময়লা জামা কাপড় পরনে, গোফদারিতে মুখ ভরা, রুক্ষ চুল। সময় রাত প্রায় 12টা। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নিমাই, জায়গাটা মন্দ না, কি বলিস? অতুল, চমৎকার ঘর, ভেঙে পড়তে যা বাকি। নিমাই, ফুটপাতের চেয়ে তো ভালো, কদিন আরামে থাকা যাবে। অতুল, কাল সকালেই দেখবি বাড়ির মালিক এসে হাজির, কান ধরে বার করে দেবে। নিমাই, দিক, এ তো আর প্রথম নয়, এর আগেও তো কয়েকবার কানমোলা খেয়েছি। অতুল, সেবারে মনে আছে? দারুণ শীত, কনকনে ঠান্ডায় জমে যাচ্ছি। খোলা পেয়ে একটা মোটর গ্যারেজে শুয়ে ঘুমিয়েছিলাম। নিমাই, মনে আছে, খুব ঘুমিয়েছিলাম। অতুল, কিন্তু ঘুম ভেঙেছিল দারোয়ানের লাথি খেয়ে। বুট জুতোটা না থাকতে দারোয়ানের পায়ে খুব লেগেছিল। নিমাই, লাথি কথাটা মনে নেই, তবে ভদ্রলোকের সে কথাটা খুব মনে আছে, যা
ছিলাম, যা ছেড়ে দিলাম। নেহাত আমি ভালো লোক, তাই পুলিশে দিলাম না। অতুল, মারের কথা তোর মনে না থাক, আমার আছে। গ্যারেজটার পাশে নর্দমার ধারে ঘন্টা মুখ থুবড়েছিলাম। গায়ে পিঠের বেদনার 3 দিন আমি নড়তে চড়তে পারিনি। তবে দেখে শুনে মনে হচ্ছে এ ঘরে কেউ থাকে না। নিমাই, থাকলেও তো বিপদ। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছিস, যে কোনো মুহূর্তে ভেঙে পড়লেই হলো। অতুল, কিংবা হয়তো কর্পোরেশন ভেঙে ফেলবার অর্ডার দিয়েছে। নিমাই, তবে কিছুদিন আগেও এই ঘরে ইস। অতুল, কি মারালি? নিমাই, কুকুরের বোধ হয়। অতুল, শিয়ালের নয় তো? নিমাই, দূর, কলকাতায় আবার শিয়াল আসবে কোত্থেকে? অতুল, এ জায়গাটা আর কলকাতা বলিস না। ট্যাক্স বেশি করে পাওয়া যাবে বলে কর্পোরেশনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ঘুম পাচ্ছে। নিমাই, খাটিয়া রয়েছে একটা, শুয়ে পড়, আরামে ঘুমাতে পারবি। অতুল, ইটও রয়েছে কয়েকখানা, মাথার বালিশ করা যাবে। নিমাই, আর দুটো দেওয়াল থেকে খসিয়ে নিয়ে আয়, বালিশ হয়ে যাবে। খাটিয়াটা শোয়াতে শোয়াতে এই এর পাগুলো যে নড়বড় করছে। দুজনে শুলে আবার ভেঙে পড়বে না তো? অতুল, দুজন সবার কি দরকার? তুই খানিকটা উপরে শো, আমি বরঞ্চ মাটিতে শোবো। নিমাই, তোর তো একটুতে ঠান্ডা লেগে যায়, মাটিতে শুবি, আর সকালে উঠে কাশতে শুরু করবি। তুই খাটিয়াতে শো, আমি বরঞ্চ মাটিতে শোবো। অতুল, না, তা হতে পারে না। নিমাই, খুব হতে পারে। অতুল, আচ্ছা বাবা, এক কাজ করা যাক, তুই প্রথম রাতটা খাটিয়ে শো, আমি শেষ রাতটা শোবো। নিমাই আফসোসের সুরে, অনেকদিন খাটে শুইনি না। অতুল, এটা খাট নয় রে হতবাগা, খাটিয়া। নিমাই, ওই হলো, খাটিয়াই বসে। বা বেশ স্প্রিং করছে তো। অতুল, স্প্রিং এর চোটে সারা রাত জেগে না কাটাতে হয়। নিমাই, খালি পেট জ্বলতে শুরু করলেই হবে। অতুল, মাঝে মাঝে জলের ধাক্কা দিয়ে নেব। নিমাই, তাহলে ওই কলসিটার জল ভরে নিয়ে আয়। অতুল, নিশ্চয়ই ফুটো, নইলে ফেলে যায়। নিমাই, ঠিক বলেছিস, ও আর দেখতে হবে না। অতুল, দেখ, দিনের পর দিন জল খেয়ে আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। নিমাই, বাজে কথা বকিস না, পরশু সকালে ভাত খেয়েছি। অতুল, আজ আমার ভাত খেতে ইচ্ছে করছে। নিমাই, ওহ, কত স্বাদ, রোজ রোজ ভাত খাবেন। অতুল, বড্ড খিদে পাচ্ছে। নিমাই, পাবেই তো, সকালে কুলিগিরি করে 4 আনা পয়সা পাওয়া গেছে। বললাম কচুরি খাওয়া দরকার নেই, মুড়ি কেন, দেখতে অনেকগুলো হবে, দুবেলা খাওয়া চলবে, পেটটাও ভরা থাকবে। তা নয়। অতুল, গরম গরম আর ফোলা ফোলা লুচি কচুরিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। নিমাই, আসবার সময় একটা পানের দোকানের সামনে অনেকগুলো ডাব পড়ে থাকতে দেখেছিলাম, দাঁড়া, কটা কুড়িয়ে আনি, ভেঙে তার শ্বাসগুলো খাওয়া যাবে। অতুল, দূরে পড়ে, এটো খাবো না। নিমাই হো হো করে হেসে ওঠে, এটো বেশ মজার কথা শোনালি। অতুল, ক্যাক ক্যাক করে হাসিস না তো, ভালো লাগে না। একে খিদে পেয়েছে। নিমাই, বললাম তো ডাবের শ্বাসটা ভিটামিন আছে, তাল শ্বাস তো আর জুটবে না। অতুল, কতবার বলবো যে খাবো না। নিমাই, তাহলে কল থেকে 1 পেট জল খেয়ে আয়। অতুল, দূর, এমনি করে আর বেঁচে থাকতে ভালো লাগছে না। অতুল খাটিয়ার ওপরে শুয়ে পড়ে। নিমাই, বেঁচে থাকবার জন্য কে মাথা দিব্যি দিয়েছে? অতুল, আচ্ছা নিমাই, ধর আমরা দুজন ঘুমোচ্ছি। নিমাই, কিংবা খিদের জ্বালায় ঘুমোতে না পেরে এপাশ ওপাশ করছি। অতুল, তাই যেন হলো, এবারের ছাদটা হঠাৎ ভেঙে পড়লো, আমরা তার তলায় চাপা পড়ে রইলাম। ফায়ার ব্রিগেড থেকে? নিমাই, দূর, ওভাবে মরে লাভ কি, কেউই তো জানতে পারবে না। কতদিন না খেতে পেয়ে, ঘুমোতে না পেয়ে কত কষ্ট করে আমরা মরে গেছি। অতুল, তাহলে চল দুজনে ট্রেনের তলায় মাথা দিই, পকেটে 1 টুকরো কাগজে লিখে দেব যে আমরা ভালো হতে চেয়েছিলাম, তাই ভালোভাবে খেতে পাইনি। নিমাই, ভালোভাবে কি রে, বল, খেতেই পাইনি। অতুল, আমরা লোকের বাড়ি শীত কাটিনি। নিমাই, তাই লোকেরা বারাগুন্ডাতেও একটু পড়ে থাকতে পারিনি। অতুল, বরং তাড়িয়ে দিয়েছে, চোর ভেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। নিমাই, চুরি করতুম বলে জেল খেটেছি, কিন্তু কেন চুরি করতুম? বউ ছেলের পেট চালাতেই তো। একবার জেল খেটে ফিরে গেলাম 2 বছর বাদে, কারোর দেখা পেলাম না, বন্যার জলে কোথায় ভেসে গেছে কে জানে। অতুল, আমিও তো ভাই বোনদের পেট চালাতে পকেট কাটতুম, কতবার মার খেলুম, একবার জেল খাটলুম, কিন্তু ফিরে গিয়ে। নিমাই, আমার মতো তাদের দেখতে পেলি না।
অতুল, না, শুনলাম অনেক দিন না খেয়ে কাটিয়ে আমার ফেরার জন্য অপেক্ষা করছে, তারপর একদিন হাত ধরাধরি করে ওরা কোথায় বেরিয়ে গেছে। নিমাই, এই চল আবার শীত কাটি। অতুল, দূর, শীত 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 আমি কাটতে পারবো না, তার চাইতে পকেট কাটতে পারি। নিমাই, কিন্তু আমরা মা কালীর পাশে প্রতিজ্ঞা করেছি যে চুরি করব না, চুরি করা খুব খারাপ কাজ। অতুল, রেখে দে খারাপ কাজ, বড় লোকদের চুরি করার চাইতে আরও অনেক খারাপ কাজ করে। নিমাই, কিন্তু তাই বলে তো আমরা প্রতিজ্ঞা ভাঙতে পারি না। ধর, হঠাৎ যদি কয়েক হাজার টাকা পেয়ে যাই। অতুল, পাগলের মতো একটু কিছু ধরলেই তো হলো না। নিমাই, আহা, মনে করতে দোষ কি? অতুল, হঠাৎ 2-4 ঘা মার খেয়ে যেতে পারি এ কথা মনে করতে পারি, কিন্তু টাকা পেয়ে যাব এ কথা। নিমাই, আহা, মনেই করে না, তাহলে কি হবে? অতুল, কি আবার হবে? বেমালুম পাগল হয়ে যাব। নিমাই, তুই হতে পারিস, আমি হব না। অতুল, তাহলে তো মজাই হবে, একার সব টাকা। নিমাই, আচ্ছা, আমি একার সব টাকা নিয়ে মজা করব, তুই ভাবতে পারলি? তাহলে তুই কি করবি? অতুল, পাগল হয়ে রাস্তায় টোটো করে বেড়াবো। নিমাই, কখনো না, ওই টাকা দিয়ে তোকে পাগলা গারদে দিয়ে সারিয়ে আনবো। অতুল, তাহলে হয়েছে। নিমাই, আমাকে অবিশ্বাস করছিস? আচ্ছা, এই 3 বছর ধরে তোতে আমাতে একসঙ্গে আছি, যেদিন খাবার জুটেছি সেদিন সমান ভাগ করে খেয়েছি, যেদিন পাইনি সেদিন দুজনে না খেয়ে কাটিয়েছি, বল ঠিক কি না? অতুল, তা ঠিক। নিমাই, তাহলে তুই বললি কেন যে টাকা পেলে তোকে আমি ফাঁকি দেব? অতুল, দেখলাম কথাটা শুনে তোর রাগ হয় কিনা। নিমাই, আমার এমন রাগ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল তোকে এক চাটি কষিয়ে দিই। অতুল, দিলি না কেন? গভীর বেদনায়, জানিস খুব ছোটবেলায় বাবা একবার আমাকে চাটি মেরেছিল, দিন 3 ভাত খায়নি রাগ করে, মা কত সেজেছে তবু খায়নি, আর আজ? অতুল কান্না চাপতে চেষ্টা করে। নিমাই গায়ে হাত বুলিয়ে, আর আজ ভাতও নেই, 7 বার কেউ নেই। অতুল হঠাৎ নিমাইকে জড়িয়ে ধরে, 7 বার জন্য তুই তো আছিস। নিমাই, কিন্তু ভাত নেই, এই যা তফাৎ। অতুল, আমাদের কেউ নেই, কিচ্ছু নেই। নিমাই, আমরা আগাছার দল। অতুল, আমরা ফালতু। নিমাই, আমরা সমাজের পাপ। অতুল, সরকারি ভাষায় সমাজ বিরোধী। দূর দূর, এভাবে বেঁচে থাকতে ভালো লাগে না। নিমাই, কিন্তু মরতেও তো মন চায় না। অতুল, তার জন্যই তো একদিন মরতে পারিনি। নিমাই, আমরা কেন কেউ মরতে চায় না। অতুল, একদল লোক বেশি করে বাঁচবে। নিমাই, তাই আমাদের কম করেও বাঁচতে দেয় না। অতুল, যাগ্গে, ও সব বড় বড় কথায় আমাদের দরকার নেই। নিমাই, পুলিশে ধরে নিয়ে যাবে। অতুল, আহা, তাই যেন যায়, আজকাল জেলেও বড় বড় আর্টিস্টরা গান শুনিয়ে যায়। নিমাই, তুই তো আবার বড় বড় কথা শুরু করলি। অতুল, পেট ফাঁকা থাকলে মুখের ফাঁক দিয়ে ওরকম বড় বড় কথা বেরোয়। নিমাই, বড্ড বাজে বকিস তুই। অতুল, আচ্ছা, এবার চুপ করলাম। নিমাই, হ্যাঁ, যা বলছিলাম, যদি হঠাৎ কয়েক হাজার টাকা পেয়ে যাই। অতুল, এখনো তোর মাথায় ওইসব কথা ঘুরছে? নিমাই, আহা, বললাম তো, ধরতে ক্ষতি কি? অতুল, আচ্ছা ধরলাম, কত হাজার ধরবো বল? নিমাই, ধর 10,000, কি করবি? অতুল, গায়ে ফিরে যাব, ছোট একটা ঘর তুলবো, তারপর দুজনে মিলে একটা দোকান নেব। নিমাই, ঠিক আছে, আমার প্ল্যানের সঙ্গে মিলে যাচ্ছে। তোর একটা বিয়ে দিয়ে টুকটুকে বউ আনবো, তোর বউ রাঁধবে বাড়বে, আমরা খাবো আর ময়দাসের দোকান চালাবো। অতুল, তাহলে চল। নিমাই, এই রাত্রিবেলা আবার কোথায় যাব? অতুল পরিহাস তরল সুরে, দেখি কোথায় টাকা পড়ে আছে কিনা, প্রথমে এই ঘরটা খুঁজে দেখি। নিমাই, নেই কাজ তো খই ভাজ। অতুল, ঘুরতে ঘুরতে, এই করেই না হয় রাতটা একটা ছেঁড়া কাগজ তুলে নিয়ে, আহা, এই যদি 1000 টাকার নোট হতো, কয়েকটা পড়ে থাকা ইটের টুকরো নিয়ে, আহা, এগুলো যদি সব সোনার তাল হতো। নিমাই, কিরে, পাগল হয়ে গেলি নাকি? অতুল, পাগল তো তুই করে ছাড়লি, পড়ে থাকা কয়েকটি গাছের পাতা তুলে নিয়ে, আহা, এগুলো যদি 2 টাকার নোট হতো। নিমাই, সবই তো দেখলি, ওই যে কোণে একটা ন্যাকড়ার পুটলি পড়ে আছে, ওটা খুলে দেখ। অতুল, আমার লাকটা ভালো যাচ্ছে না, তুই খুলে দেখ, বলা যায় না তোর কপাল জোরে খোলা মাত্রই মুক্ত ঝরে পড়তে পারে। নিমাই, তাহলে তুই দেখ। অতুল, না তুই দেখ। নিমাই, আচ্ছা বেশ, এক কাজ করা যাক, আমরা দুজন ঘরের এই কোণা থেকে ছুটে যাব, যে আগে ধরবে সেই খুলবে। অতুল, ঠিক আছে। নিমাই, অল রাইট, স্টার্ট। দুজনে ছুটে গেল, প্রায় একসঙ্গে পুটলি ধরলো। অতুল, আমি আগে ধরেছি। নিমাই, কখনো না, আমি আগে। অতুল, ঠিক আছে, তাহলে তুই খোল। নিমাই, না তুই খোল। দুজনে বসলো, অতুল খুলতে লাগলো। নিমাই, লাগ ভেলকি লেগে যা, মণিমুক্ত ঝরে যা, লাগ। অতুল খুলে চমকে উঠলো, তাড়াতাড়ি ন্যাকড়ার মুখ বন্ধ করে উঠে দাঁড়ালো।
মুখ বাড়িয়ে বাইরেটা দেখবার চেষ্টা করলো। ভাঙা দরজাটা বন্ধ করতে চেষ্টা করতে লাগলো। অতুল নিমাইয়ের হাবভাবে বিস্মিত হয়ে পুটলির মুখটা আবার খোলা মাত্র সে চমকে উঠল। অতুল অবাক বিস্ময়, এই সত্যি টাকা রে? নিমাই কাছে এসে ভয়ে ভয়ে উত্তেজনায় পুটলি থেকে একটার পর একটা 10,000 টাকার নোটের বান্ডিল বার করতে লাগলো। তারপর আবার পুটলিটা বেঁধে ফেললো। নিমাই, চল পালাই। অতুল, না, এখন পালানো ঠিক হবে না, ভোর রাতে সরে পড়লেই হবে। নিমাই, ঠিক বলেছিস, কোথায় রাখা যায় টাকাগুলো? অতুল, কলসিটার মধ্যে ঢুকিয়ে রেখে কলসিটাকে উল্টে রেখে দে। নিমাই তাই করলো। নিমাই, কত টাকা হবে বলতো? অতুল, 8,000 তো মনে হলো। নিমাই, এত টাকা এখানে এলো কি করে বলতো? অতুল, আমিও তাই তো ভাবছি। নিমাই, আমি কিন্তু আগে পুটলিটা দেখেছি। অতুল, আমি যদি ঘরটা খুঁজতে না শুরু করতাম তাহলে তো পুটলিটা ওইখানেই পড়ে থাকতো, আমরা চলে যেতাম। নিমাই, তাহলে আমি দেখেছি। অতুল, আমিও কিন্তু আগে ছুঁয়েছি। নিমাই, তুই ছুঁয়েছিস না আমি? অতুল, আমি। নিমাই, আমি। অতুল, আচ্ছা কি কথা হয়েছিল? নিমাই, যে আগে ছোবে সেই খুলবে। অতুল, আমি খুলেছি, অতএব আমি আগে ছুঁয়েছি। নিমাই, বাহ, আমি তো তোকে খুলতে বললাম। অতুল হঠাৎ হো হো করে এসে উঠলো। আমরা কি বোকা? পুটলি আগে কে দেখেছে কে ছুঁয়েছে এ নিয়ে তর্ক করতে করে মরছি কেন? ও যে দেখুক না কেন, টাকাটার মালিক তো আমরা দুজনেই। নিমাই হেসে ওঠে। সত্যি আমরা কি বোকা না? আমরা কি বোকা? নিমাই হাসতে হাসতে খাটিয়ার ওপর শুয়ে পড়লো। নিমাই, আর আমাদের পথে পথে না খেয়ে ঘুরে বেড়াতে হবে না। অতুল, আর আমাদের চুরি জোচ্চুরের কথা ভাবতে হবে না। অতুল খাটিয়ার ঠ্যাস দিয়ে মেঝেতে বসে পড়ে। নিমাই, এবার অনেক দূর কোনো গায়ে গিয়ে অতুল, এই একটা কাজ করলে হয় না? নিমাই খাটিয়ার ওপরে থেকে ঝুঁকে পড়ে, কি? অতুল, আয়, টাকাটা আমরা দুজনে আধাআধি ভাগ করে নিয়ে যে যার দিকে ইচ্ছা চলে যায়। 1 বছর বাদে আমরা আবার দেখা করব, হিসাব করে দেখব কার টাকাটা বাড়লো আর কে কমিয়ে ফেললো। নিমাই উঠে বসে, তা কথাটা মন্দ না, তবে এক্ষুনি ঠিক করে কাজ নেই। এখানে থেকে আগে টাকাটা নিয়ে সরে পড়া যাক, তারপর ভেবেচিন্তে ঠিক করা যাবে। নিমাই খাটিয়ায় শুলো। অতুল একটু দূরে মেঝেতে গড়ালো। অতুল, ঘুমানো যাক, কি বলিস? নিমাই, হ্যাঁ, বড্ড ঘুম পাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ, তারপর অতুল ডাকে। অতুল। নিমাই সাড়া না পেয়ে নিমাই উঠে বসে। নিমাই, ঘুমিয়ে পড়লি নাকি? উঠে আসে বা পা টিপে টিপে নিমাইয়ের কাছে। অতুল। নিমাই সাড়া পায় না। তারপর ধীরে ধীরে কলসিটার কাছে গিয়ে সেটাকে সোজা করতে চেষ্টা করে। নিমাইয়ের যেন ঘুম ভাঙে, একটু মুখ তুলে জিজ্ঞেস করে, নিমাই, কি করছিস রে তুই ওখানে? অতুল চমকে, ভাবছিলাম কত টাকা আছে একবার গুনে দেখবো। নিমাই, এখন আবার গোনবার দরকার কি? পরে গুনলেও চলবে। অতুল, হ্যাঁ তা বটে। অতুল ফিরে এসে আবার শুয়ে পড়ে। বড় ঘুম পাচ্ছে। নিমাই, বেশ তো, ঘুম পাচ্ছে তো ঘুমা, আমি তো জেগে আছি। অতুল, কই আর জেগেছিলি? এই তো ঘুমিয়ে পড়েছিলি। নিমাই, আমি তো ঘুমাইনি। অতুল, অতবার করে ডাকলাম সাড়া দিলি না কেন? নিমাই, দেখছিলুম তুই কি করিস। অতুল অল্প চিৎকার করে, তুই আমাকে সন্দেহ করছিস? নিমাই, দূর পাগল, তুই সন্দেহ করবার মতো কোনো কাজ করলে তবে তো সন্দেহ করব। আমিও তোকে সন্দেহ করিনি, তুইও আমাকে সন্দেহ করিসনি। নে ঘুমা। দুজনে আবার কিছুক্ষণ চুপচাপ। একটু পরে নিমাই ডাকে, নিমাই। অতুল। অতুল সাড়া দেয় না। নিমাই আবার ডাকে, অতুল। এইবার সাড়া পায় না। নিমাই উঠে বসে। তারপর সেই কলসির দিকে আগাতে যায়। এবার অতুল পাশ ফিরতে বলে, অতুল, ওই দিকে যাওয়ার চেষ্টা করিস না, শুয়ে পড়। অতুল এসে শুয়ে পড়ে। একটু পর অতুলের নাম ডাকার শব্দ পাওয়া যায়। নিমাই এইবার উঠে বসে। আস্তে আস্তে কলসির কাছে যায়। পুটলিটা বার কয়েক কলসি থেকে, তারপর বেরিয়ে যাবে এমন সময় অতুল উঠে বসে। অতুল, বিশ্বাসঘাতক শয়তান টাকা টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে, তবে হিংস্র বাঘের মতো নিমাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিমাই, বেশ করবো, নেবো, ও টাকা আমার। অতুল, কখনো না, এই টাকা আমার। অতুল নিমাইয়ের হাত থেকে পুটলিটা কেড়ে নিয়ে গিয়ে তা খুলে যায়। নোটের বান্ডিলগুলো ছড়িয়ে পড়ে স্টেজের ওপরে। সেদিকে ভ্রুক্ষেপ না করে ওরা পরস্পর মারামারি শুরু করে। তারপর হঠাৎ অতুলের এক প্রচন্ড ঘুষি খেয়ে নিমাই ছিটকে পড়ে যায়। অতুল নোটের বান্ডিলগুলো কুড়োতে পুটলি ভরতে শুরু করে। তারপর একটা নোটের বান্ডিল নিয়ে হঠাৎ সে যেন থমকে দাঁড়ায়। তারপর মোমবাতির আলোয় তা ভালো করে দেখে। তার মুখ বিবর্ণ হয়ে যায়। অতুল, এ কিরে, এগুলো তো সব জাল নোট। অতুলের হাত থেকে পুটলি পড়ে যায়। নিমাই প্রায় গড়াতে এক বান্ডিল হাতে তুলে নেয়। অতুল মোমবাতি তার কাছে ধরে। নিমাই একটু দেখে বান্ডিল ছুঁড়ে ফেলে দেয়। হাসতে চেষ্টা করে কিন্তু পারে না। হাসি যেন কান্নায় রূপান্তরিত হয়ে যায়। অতুল
সব জাল নোট নিশ্চয়ই কেউ ধরা পড়বার ভয়ে লুকিয়ে রেখে গেছে, কিংবা এই বাড়িতেই নোট জাল হতো। অতুল নোটের বান্ডিলগুলো পুটলির মধ্যে ভরে কলসির মধ্যে রেখে দেয়। তারপর আস্তে আস্তে নিমাইয়ের কাছে এসে পিঠে হাত বুলাতে বুলাতে, খুব লেগেছে না রে? নিমাই অতি কষ্টে উঠে বসে। হ্যাঁ, তা একটু লেগেছে বই কি, তোর লাগেনি? অতুল: তা লেগেছে বই কি, তুইও তো কম মারিসনি। অতুল নিমাইয়ের গায়ে হাত বুলাতে থাকে। নিমাই ও অতুলের। হঠাৎ অতুল নিমাইকে জড়িয়ে ধরে বলে, অতুল, হঠাৎ আমরা কত ছোট হয়ে গিয়েছিলাম না? নিমাই: চল, চলে যাই, এখানে থেকে কাজ নেই। অতুল: তাই চল। অতুলের কাঁধের ওপর ভর দিয়ে নিমাই দাঁড়ায়, তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। যাবার আগে বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিমাই মোমবাতি পকেটে করে নেয়। মঞ্চ অন্ধকার হয়ে যায়, দুদিকে পর্দা এসে মেশে।